আগের পর্বে আমরা দেখেছিলাম পৃথিবীতে এমন একটি ইনস্টিটিউট রয়েছে যারা বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদের ইনস্টিটিউটে নিয়ে আসে। তারপরে তাদের উপর চালায় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, আর তারা যখন এক্সপেরিমেন্টে সফল হয় তাদেরকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তাদের সঙ্গে কি করা হয় এই ব্যাপারে কিচ্ছু জানা যায়নি। অন্যদিকে বেশ কিছু বাচ্চা পানিতে ডুবে মারা যায়, কিন্তু শহরের এক পাগল মহিলা সবাইকে বলতে থাকে এটি একটি গোপন চক্রান্ত, তাদেরকে খুন করা হয়েছে। আর এখান থেকে শুরু হচ্ছে সিরিজের নতুন পর্ব। ইনস্টিটিউটে আজকের এক্সপেরিমেন্টের পর জর্জের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। সে এখন ভেন্ডিং মেশিনে কয়েন ঢুকিয়ে নিজের ক্ষমতা দিয়ে আবারও সেই কয়েনকে বের করে নিয়ে আসে। অর্থাৎ তার শক্তি শুধুমাত্র জেগে ওঠেনি, সে সেটিকে নিয়ন্ত্রণও করতে পারে। ঠিক সেই সময় ক্যালিসা, লিউক আর নিকের কাছাকাছি বসে মরিনকে নিয়ে কথা বলছিল, কারণ মরিনের ব্যবহার তাদের সঙ্গে তুলনামূলক ভালো মনে হয়। তাই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, হয়তো মরিনের কাছ থেকে তারা সাহায্য পেতে পারে। কিন্তু নিক এই কথায় একদমই রাজি হয়নি, কারণ মরিনকে বিশ্বাস করা এতটা সহজ না। সে যেমন বাইরে থেকে ভালো ব্যবহার করে, তেমনি অন্যদের মতো সেও 6B'র কাছে গিয়ে তাদের পুরো প্ল্যান ফাঁস করে দিতে পারে, আর এটি হলে সব শেষ। ঠিক তখনই কথার ফাঁকে লিউক তাদের জানায় আজ রাতেই সম্ভবত আরেকটি বাচ্চাকে এখানে আনা হবে, আর এই খবর তারা আগেই পেয়ে গিয়েছে। সেই বাচ্চার প্রচণ্ড টেলিকাইনেটিক ক্ষমতা রয়েছে, যদিও সেই বাচ্চাটি বয়সে তাদের থেকে অনেক ছোট। অন্যদিকে টিম রাতের পেট্রোলিংয়ে বের হওয়ার আগে কাছের একটা গ্যাস স্টেশনে থামে। জায়গাটার মালিক ছিল ডোরা, আর তার ব্যবহার টিমের খুবই ভালো লাগতো। কিছুক্ষণ গল্প করার পর টিম আবার পেট্রোলিংয়ে বেরিয়ে পড়ে, আর পথে এবার সে আবার অ্যানির সঙ্গে কথা বলতে যায়। কিন্তু অ্যানির সঙ্গে কথা বলার মাঝখানেই হঠাৎ ডোরার গ্যাস স্টেশনের দিক থেকে গুলির শব্দ ভেসে আসে। সে দেরি না করে সেখানে পৌঁছে যায়, আর গিয়ে দেখে দুজন ডাকাত ভেতরে ঢুকছে। তারা ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। সেই হামলার মধ্যেই তারা ডোরাকে আহত করে, ক্যাশে থাকা সকল টাকা লুটপাট করে নেয়, আর তারপর গুলি চালিয়ে গ্যাস স্টেশনের গেট ভেঙে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু টিম তখন তাদের পেছনে না ছুটে প্রথমে ডোরার দিকে মন দেয়, কারণ তার অবস্থা ছিল খুবই খারাপ। সে সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড দেয়, যেভাবেই হোক তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে। আর একই সঙ্গে সে তার কলিগদেরকে খবর দিয়ে দেয় যেন তারা দ্রুত পৌঁছে যায়। সবার আগে সেখানে চলে আসে ড্রু, কিন্তু এতদিন ধরে সে কাজ করেও এই অবস্থা দেখে সে নার্ভাস হয়ে যায়। পরিস্থিতি দেখে টিম নিজেই দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করে, এমনকি অ্যাম্বুলেন্সও ডাকে। তারপর নিজে আবার ডোরার পাশে ফিরে গিয়ে তাকে সামলাতে থাকে, বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ইনস্টিটিউটে নিজের দিনের কাজ শেষ করে ডক্টর হেনড্রিক্স ল্যাব থেকে বের হচ্ছিল, কিন্তু তখনই স্টেক হাউস তার কাছে এসে দাঁড়ায় এবং জর্জের অবস্থা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই কথাবার্তায় স্টেক হাউস জানতে পারে জর্জ এখন নিজের শক্তি মোটামুটি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারে। মানে সে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখান থেকে তাকে এখন গ্র্যাজুয়েশন এরিয়ায় মানে অ্যাডভান্স লেভেলে পাঠানো সম্ভব। কিন্তু স্টেক হাউসের মতে এখনই সেটা করা ঠিক হবে না, কারণ তার বিশ্বাস জর্জের উপর আরও এক্সপেরিমেন্ট চালালে তার ক্ষমতা আরও বাড়বে। আর এখানে তাদের কথায় বোঝা যায় এখানকার কোনো বাচ্চাকে তারা মানুষ হিসাবে গণ্য করে না, তারা শুধুমাত্র তাদের একটি বিশেষ এক্সপেরিমেন্টের উপাদান। কেউ একটু ভালো করলে তাকে আরও বড় টাস্ক দেওয়ার জন্য নেক্সট লেভেলে পার করে দেয়া হয়। আর এখানে ডক্টর হেনড্রিক্স স্টেক হাউসকে লিউকের ব্যাপারেও জানায়। সে বলে লিউক এখনও নিজের পুরো পোটেনশিয়াল কিভাবে কাজে লাগাতে হয় সেটা শিখে উঠতে পারেননি, কিন্তু তবুও তার শরীরের ভেতরে যে সামান্য শক্তিগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভেট হয়েছে সেগুলোও অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি, আর ভবিষ্যতে লিউক তাদের অনেক উপকারে আসতে পারে। শুরুতে এইসব কথাবার্তা একদম স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তারপর স্টেক হাউস ধীরে ধীরে হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের বাইরে চলে আসে, আর বাইরে গিয়ে হঠাৎ গোপন বিষয়ে কথা বলতে শুরু করে। স্টেক হাউসের হিসাব ছিল বাইরের দুনিয়ায় এমন অনেক ধনী মানুষ রয়েছে যারা এরকম ক্ষমতাসম্পন্ন বাচ্চাদেরকে কিনতে চায়, আর তাদের জন্য মোটা অঙ্কের টাকাও দিতে প্রস্তুত। তার পরিকল্পনা ছিল হেনড্রিক্সের সাহায্যে ইনস্টিটিউট থেকে কিছু বাচ্চাকে গোপনে বাইরে বিক্রি করা। শুরুতে ইনস্টিটিউটের আসল মালিকের ভয়েই হেনড্রিক্স এই কাজ করতে রাজি হয়নি, কিন্তু স্টেক হাউস টাকা আর লোভের এমন ফাঁদ পাতে যে শেষ পর্যন্ত সে তাকে মানিয়ে ফেলে।
তারপর তারা দুইজন ঠিক করে পরে বসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবে, কিভাবে তাদেরকে চুপি চুপি বিক্রি করা যায়। তবে তার আগে তাদের এমন একজন বাচ্চাকে ট্রেন করতে হবে যে নিজের শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। আর লিউকের শক্তি দেখে স্টেকহাউস আর হেনরিক্স দুজনেরই মনে হচ্ছিল এই নোংরা কাজের জন্য লিউকই সবথেকে উপযুক্ত। ঠিক তখনই কাছের বাড়িতে থাকা 6B তাদের এইভাবে কথা বলতে দেখে ফেলে। তবে আপাতত সে জানে না তারা কি নিয়ে কথা বলছে, তবে বুঝতে পারে কিছু একটা ঘটছে। অন্যদিকে টিমের কাছে ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে, আর সঙ্গে এসেছে পুলিশ স্টেশনের ইনচার্জ এসওয়ার্ড। পুরো পরিস্থিতি জানার পর সে সবার আগে টিমকে ধন্যবাদ জানায়, কারণ টিম না থাকলে ভয়াবহ কিছু একটা হয়ে যেতে পারত। টিমের উপস্থিতি আর তার ঠান্ডা মাথার কারণেই সবকিছু সামলানো গিয়েছে। অন্যদিকে ইনস্টিটিউটে লিউক ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ বাইরে থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে নতুন একটা বাচ্চা কাঁদছে, তার নাম অ্যাভেরি। লিউক এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ক্যালিশার নিকট চলে আসে। তারা প্রথমে সেই বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় ক্যালিশা যখন অ্যাভেরির মনের ভেতর উকি দেওয়ার চেষ্টা করে তখন সে হকচকিয়ে যায়। সে বুঝতে পারে এই বাচ্চার ক্ষমতা অনেক বেশি। ক্যালিশা জর্জকে সঙ্গে নিয়ে কোনোভাবে অ্যাভেরিকে শান্ত করে একটি রুমে পাঠায়। তারপর সে লিউক আর নিকের সঙ্গে কথা বলে জানায় অ্যাভেরিও আসলে একজন টিপি, কিন্তু তার ক্ষমতা অত্যন্ত বেশি, এতটাই বেশি যে সে এখন থেকেই নিজের ক্ষমতা ব্যবহার করতে শিখে গিয়েছে। সে যে কোনো মানুষের মন সহজেই পড়তে পারে। এই কথা শোনার পর লিউক আর নিক ভীষণ খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে এটা ছিল আশার আলো। তাদের হিসাব ছিল অ্যাভেরির সাহায্যে তারা এখানকার স্টাফদের মাইন্ড রিড করবে, আর তারপর ইনস্টিটিউটের গোপন তথ্য বের করে এখান থেকে পালাবে। কিন্তু পরের দিনই আবার দুঃস্বপ্ন শুরু হয়। টনি নামের সেই গার্ড আবার লিউককে ধরে ডক্টর হেনরিক্সের ল্যাবে নিয়ে আসে। আর আজ হেনরিক্স ঠিক করেই রেখেছিল লিউকের ওপরে আরও বেশি এক্সপেরিমেন্ট চালাবে। আগের মতোই লিউককে চেয়ারে বাঁধা হয়, তারপর জোর করে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর তার সামনে একটা স্ক্রিন চালু করে হেনরিক্স বলে স্ক্রিনের ভেতরে যখনই ডট দেখা শুরু করবে তখন যেন সে তাদের জানায়। কিন্তু স্ক্রিনে এত তীব্র আলো ছিল যে লিউকের পক্ষে সেদিকে তাকানোই সম্ভব হচ্ছিল না, চোখ জ্বলে যাচ্ছিল। তবুও টনি তার ঘাড় শক্ত করে সেই স্ক্রিনটি দেখাতে থাকে। কিছুক্ষণ পর অবশেষে লিউক সেই স্ক্রিনের মধ্যে কিছু রঙিন ডট দেখতে পায়, কিন্তু ঠিক তারপরেই তার পুরো শরীর যেন শক্ত হয়ে যায়। সে নড়তে পারছিল না। তারপর তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তবুও ডক্টর হেনরিক্স থামে না। সে একের পর এক টেস্ট চালিয়ে যেতে থাকে। এরপর সে কিছু ছবি উল্টো করে তার দিকে ধরে আর জানতে চায় পেছনে কি রয়েছে, কিন্তু লিউকের কাছে কাগজের পেছনের সাদা দিক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সে কিছুতেই বুঝতে পারছিল না অপোজিটে কি রয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও যখন ফল পাওয়া যায় না, তখন হেনরিক্স ভীষণ হতাশ আর বিরক্ত হয়ে যায়। শেষমেশ টনির সাহায্যে লিউককে আবারও তার রুমে রেখে আসা হয়। রুমে ফিরে এসে লিউক একদম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে এখানে শুধুমাত্র তাকে একটি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আগের রাতের টিম ডোরার প্রাণ বাঁচিয়েছিল। সেই কাজের জন্য স্বাভাবিকভাবেই প্রশংসা, পুরস্কার আর সম্মান তার পাওয়ার কথা ছিল, কিন্তু ঘটে উল্টোটা। তার প্রাপ্য সব কৃতিত্ব নিয়ে নেয় আরেক অফিসার ড্রু। এই ঘটনা জানার পর ওয়েন্ডি টমির জন্য খুবই দুঃখ প্রকাশ করে, কিন্তু টমি স্পষ্ট বলে দেয় সে কাজ করে নিজের জন্য, এসব বাহবা তার মোটেও দরকার নেই। আর টমির এইরকম বিহেভ দেখে ওয়েন্ডির এখন তাকে ভালো লাগতে শুরু করে। অন্যদিকে ইনস্টিটিউটে সবাই একসঙ্গে বসে খাচ্ছিল। সেই সময় ক্যালিশা সবাইকে জানায় তার নিজের টিপি ক্ষমতা খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু অ্যাভেরির শক্তি তার থেকে অনেক বেশি। সে শুধু আশপাশের মানুষের মনের কথা পড়তে পারে তা না, বরং নিজের শক্তির উপর খুব বেশি ফোকাস করলে সে কারো মাইন্ডকে ম্যানিপুলেটও করতে পারে। এই তথ্য শুনে সবাই বুঝে যায় অ্যাভেরি শুধু নতুন একটা বাচ্চা নয়, সে হয়তো তাদের প্রাণ বাঁচাতে পারে। ঠিক তখনই অ্যাভেরি নিজের খাবার নিয়ে সেখানে এসে বসে, আর বসেই খুবই স্বাভাবিকভাবে কথার মাঝখানে সে একে একে নিক, ক্যালিশা আর লিউকের মনের কথা পড়ে ফেলে আর বলতেও শুরু করে। সে বলে লিউক আসলে ক্যালিশাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ক্যালিশার মন পড়ে বোঝা যায় সে নিককে পছন্দ করে। তবে নিক কাউকেই পরোয়া করে না। আর এই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়
অ্যাভিরির ক্ষমতা সত্যিই অন্য লেভেলের। সে শুধু মানুষের মাথার কথা বুঝতে পারে না, সে সরাসরি তাদের ভেতরকার অনুভূতিও বের করতে পারে। আর এমন একটা ক্ষমতা যদি সত্যিই তাদের নিয়ন্ত্রণে আসে, তাহলে হয়তো তারা ইনস্টিটিউট থেকে বের হওয়ার কোনো একটা উপায় পেতেও পারে। তবে তখনই লিউক দ্রুত নিজেকে সামলে নিয়ে অ্যাভিরির সঙ্গে কথা বলে তাকে সতর্ক করে, যাতে এ ধরনের জিনিস সে সবার সামনে না বলে। কারণ এমন ক্ষমতা ভুল সময়ে ভুলভাবে ব্যবহার করলে যতটা সাহায্য করতে পারে তার থেকে বেশি বিপদও আনতে পারে। ঠিক সেই সময়ই তাদের চোখের সামনে দিয়ে ম্যারিন হেঁটে যায় আর সোজা গিয়ে ঢোকে 6বির অফিসে, যেখানে 6বি আর ম্যারিনের কথাবার্তা শুনলেই বোঝা যায় ম্যারিন আসলে ওই বাচ্চাদেরকে একদমই সহ্য করতে পারে না। তাদের প্রতি তার প্রচণ্ড ঘৃণা রয়েছে। আর সে যে এতদিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করছিল সেটা মোটেও আন্তরিকতার জন্য না, সে আসলে 6বির হয়ে তাদের উপরে গোয়েন্দাগিরি করছিল। আর এসব কথা শুনে 6বি খুব দ্রুতই বুঝে যায় বাচ্চারা এখান থেকে পালানোর পরিকল্পনা করছে। কিন্তু এই কথা শুনেও স্টেকহাউসের মুখে কোনো রকমের ভয়ের চিহ্ন দেখা যায় না। সে স্পষ্ট বলে দেয় বাচ্চারা এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। তারপরেও সাবধানতা হিসাবে 6বি তখন ম্যারিনকে বলে আপাতত যেন সে অ্যাভিরির কাছ থেকে একটু দূরে থাকে, কারণ অ্যাভিরি যদি তার মাইন্ডে ঢুকে পড়ে তাহলে সে তার আসল রূপ জেনে যাবে। আর একবার যদি বাচ্চারা সেটা বুঝে যায় তাহলে ম্যারিনের কাছে আর কোনো গোপন কথা বলবে না। এরপর 6বি সেখান থেকে বেরিয়ে সরাসরি ডক্টর হেনড্রিক্সের কাছে যায়। সেখানে হেনড্রিক্স বাকি বাচ্চাদের ব্যাপারে মোটামুটি ভালো রিপোর্ট দিলেও লিউকের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়। আর এখানেই 6বির গভীর সন্দেহ হয়। সে বুঝতে পারে ডক্টর হেনড্রিক্স আর স্টেকহাউস ভেতরে ভেতরে কিছু একটা খেলছে, কোনো না কোনো ব্যাপার লুকাচ্ছে। এই সন্দেহ নিয়েই 6বি নিজের অফিসে ফিরে যায় আর আগের রাতের সিসিটিভি ফুটেজ বের করে। আর ফুটেজে হেনড্রিক্স আর স্টেকহাউসের আচরণ অস্বাভাবিক বলেই মনে হয়। আর এ কারণে সে মোটেও দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের বসকে কল করে পুরো বিষয়টা খুলে বলে। কিন্তু যেই প্রবলেমটা হয় সেটা হলো তার বসের ভরসা 6বির থেকেও স্টেকহাউসের উপরে বেশি। তাই সে 6বির সব কথা উড়িয়ে দেয়, উল্টো তাকে তার কাজ মন দিয়ে করতে বলে। অন্যদিকে টিম আবার রাতের পেট্রোলিংয়ে বের হয় আর সেই রাতেই তার আবার দেখা হয় অ্যানির সঙ্গে। এবার অ্যানি নিজের মতো করে স্টেপ খেলছিল। টিম তাকে বলে এত রাতে বাইরে না থেকে বাসায় রেস্ট নিতে, কিন্তু অ্যানির মাথায় তখন অন্য কিছু চলছিল। সে বলে খুব বড় একটি বিপদ আসতে চলেছে, আর সেই বিপদের সঙ্গে জড়িয়ে রয়েছে রুট নাম্বার 10-এর পাশের একটি জায়গা, যেখানে নাকি সরকার কিছু লোকের সঙ্গে মিলে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। অ্যানির মতে ওই জায়গাটা শুধু এক শহর না, পুরো পৃথিবীর জন্য ভয় হয়ে দাঁড়াতে পারে। এসব বলার পরও সে থামে না। সে টিমকে আরও বলে খুব দ্রুতই একটা প্লেন ক্র্যাশ হবে, আর সেটা হবে সরকারের ভুলে। কিন্তু পরে সরকার নিজের দোষ এড়াতে সেটি চাপিয়ে দিবে অন্য কারো ঘাড়ে। এ কথা টিমের মোটেও বিশ্বাস হয় না। তার কাছে সবকিছু পাগলের প্রলাপ বলেই মনে হয়। তাই সে কাছের একটি বারে গিয়ে বসে আর ড্রিঙ্ক করতে শুরু করে। আর তখনই সে নিউজে দেখতে পায় একটি প্লেন ক্র্যাশ করেছে, আর তার জন্য দায় দেয়া হচ্ছে একজন সাধারণ মানুষকে। এই দৃশ্য দেখে সে হকচকিয়ে যায়, কারণ অ্যানি এই ঘটনা তাকে আগেই বলেছিল। এই শখ নিয়ে সে পাশে বসে থাকা এক মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে, আর সেটা অন্য কেউ নয়, কেট। আর আমরা আগে থেকেই জানি কেট মূলত সেই ইনস্টিটিউটের হয়েই কাজ করে আর বাইরের খবর সেই ইনস্টিটিউটে চালান করে। কেট নিজেকে জার্নালিস্ট হিসাবে পরিচয় দেয়। এই পরিচয় শুনে টিম কিছুটা ইমপ্রেসড হয়, আর তারপর অ্যানির বলা সব কথা তাকে খুলে বলে। সে বলে অ্যানি মানে সেই বৃদ্ধ মহিলার দাবি রুট নাম্বার 10-এর কাছে একটা জায়গা রয়েছে যেখানে বিপজ্জনক এক্সপেরিমেন্ট চলছে। এই কথা শুনে কেট ভয় পেয়ে যায়, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। সে নিজেকে সামলে নিয়ে এমনভাবে কথা বলে যেন ওই জায়গাটা আসলে এমন এক ল্যাব যেখানে খুবই ভয়ঙ্কর রোগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে। এটুকু বলে কেট একটা অজুহাত দেখিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। আর টিম বসে থাকে সেখানেই, গ্লাসের পর গ্লাস মদ খেতে থাকে। অন্যদিকে ইনস্টিটিউটে অ্যাভিরি তখন লিউকের সঙ্গে ঘুরছিল, আর সেই সময় সে আশপাশের স্টাফদের মনের ভেতরে কী চলছে সব কিছু পড়ছিল। সেই সব কথা সে লিউককেও বলে, আর সেখান থেকে জানতে পারে টনি আসলে লিউককে প্রচণ্ড ঘৃণা করে। এই কথা শুনে লিউক ভীষণভাবে শকড হয়ে যায়, কারণ এতদিন সে শুধু টনির নিষ্ঠুরতা দেখেছে, কিন্তু এখন বুঝতে পারে ওই নিষ্ঠুরতার পেছনে রয়েছে আরও ব্যক্তিগত বিদ্বেষ। আর তার উপর যখন জানে যে ম্যারিন তাদের সব কথা গিয়ে 6বিকে বলে দিয়েছে, তখন সে টেনশনে পড়ে যায়। এখন আর সে কাউকে বিশ্বাস করতে পারে না।
পরের দিন বাইরে বসে বাকিদের সঙ্গে খেলতে খেলতেই লিউক এই তথ্য তাদেরকে দেয়, আর এগুলো শুনে তারাও অবাক হয়ে যায়। ঠিক তখনই নিক একটা নতুন চিন্তা করে। তার মাথায় আসে, যদি কোনোভাবে ইনস্টিটিউটের চারপাশের ফেন্সিংয়ের নিচ দিয়ে একটি গর্ত করা যায় তাহলে তার নিচ দিয়ে বের হওয়া যাবে। কিন্তু সমস্যা হলো সেই ফেন্সিংগুলো মাটির অনেক গভীরে গাঁথা ছিল। তবে তখনই অ্যাভেরি ফেন্সিংয়ের ওপাশে ঘুরে বেড়ানো গার্ডদের কুকুরের মাইন্ড কন্ট্রোল করে, আর সেই কুকুরের মাথার তথ্য থেকে সে একটি জিনিস জানতে পারে। ইনস্টিটিউটের চারপাশের একটি নির্দিষ্ট জায়গায় ফেন্সিংয়ের নিচে বেশি গাঁথা নেই, সেখানে সামান্য খুঁড়লেই বের হওয়া সম্ভব। এই তথ্য পাওয়ার পর তাদের সামনে প্রথমবারের মতো একটা বাস্তব পালানোর রাস্তা খুলে যায়। তারা এই নিয়ে কথা বলছিল, প্ল্যান গুছিয়ে নিতে চাইছিল। তবে তখনই অন্য কিছু হয়ে যায়, কারণ সামনে এসে দাঁড়ায় ক্যালিশা, আর তার অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ। তার উপর ফাইনাল এক্সপেরিমেন্ট করা হয়েছে, তার শরীর একদম ভেঙে পড়েছে, আর এখন ঠিক হয়ে গিয়েছে পরের দিনই তাকে পাঠিয়ে দেওয়া হবে নেক্সট লেভেলের এরিয়ায়। আর এটি জেনে এখন ক্যালিশা পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে। সে গিয়ে অ্যাভিরিকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ অ্যাভিরির কারণেই এখন সে নিশ্চিতভাবে জেনে গিয়েছে ইনস্টিটিউটের স্টাফরা তাদের কোনো দিনও সত্যি সত্যি বাড়ি ফিরতে দেবে না। সব কিছুই ছিল মিথ্যা। তারা এখন জানে নেক্সট লেভেল মানে জীবনের শেষ। এখানে কালিশার জন্য একটি বিদায় অনুষ্ঠান করা হয়েছিল, কিন্তু এটি দেখে সে আরও ভেঙে পড়ে, কারণ তার এখন মনে হয় এটি মৃত্যুর আগে বিদায় দেওয়ার মতো। তখন বাকি সবাই মিলে তাকে সামলানোর চেষ্টা করে। ঠিক সেই সময় অ্যাভিরি তাকে একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। সে বলে কোনোভাবে সে ক্যালিশার মাইন্ডের সঙ্গে কানেক্টেড থাকবে, বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, যাতে ক্যালিশা গ্র্যাজুয়েশন এরিয়ায় গিয়ে যা যা দেখবে তা সেও দেখতে পারে আর বাকিদেরকে জানাতে পারে। আর এটুকু হলেই ক্যালিশা সেখানে গিয়ে পুরোপুরি একা অনুভব করবে না। কিছুক্ষণ পরে নিকো ক্যালিশার সঙ্গে কথা বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এসব কথায় তার ভয় কোনো অংশই কমে না। তবুও সে ভাঙা মন নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তারপর গার্ডেরা তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়, আর সেই সময় অ্যাভিরি নিজের মস্তিষ্ককে ক্যালিশার মাইন্ডের সঙ্গে যুক্ত করে ফেলে। এর ফলে ক্যালিশা যা দেখে সেও তাই দেখতে পারছিল। কিন্তু এই সংযোগ বেশিক্ষণ আর টিকে থাকে না, কারণ ক্যালিশাকে যখন একটি রুমে ঢোকানো হয় তখন ক্যালিশা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার ফলে তার সঙ্গে অ্যাভিরির যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এই খবর জানার পর লিউক অত্যন্ত টেনশনে পড়ে যায়, কারণ এখন তারা ক্যালিশার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। আর এর মানে সে এমন এক জায়গায় ঢুকে গিয়েছে সেখানে কি হচ্ছে না হচ্ছে তারা আর কিছুই জানতে পারবে না। কিন্তু এসব কিছুর মাঝেও একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটছিল। 6B নিজের অফিসে বসে অ্যাভেরি আর লিউকের সকল হাবভাব চালচলন খুব ভালোভাবে নজর করছিল। আর এরই মধ্যে লিউকের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে উঠে সোজা চলে যায় মরিনের কাছে, আর সেখানে গিয়ে সরাসরি মরিনকে জানিয়ে দেয় অ্যাভিরির কারণে সে জেনে গিয়েছে যে মরিন শুধু তাদের বাচ্চাদের না, 6B আর বাকি স্টাফদেরকেও প্রচণ্ড ঘৃণা করে। সে এটাও বুঝে গিয়েছে মরিন হয়তো কারো উপর প্রতিশোধ নিতে চায়, আর যদি সত্যি সে প্রতিশোধ নিতে চায় তাহলে লিউক তাকে সেই কাজে সাহায্য করতে পারে, কিন্তু বদলে মরিনকেও তার হয়ে সাহায্য করতে হবে। তবে এই কথা শুনে মরিন ভয় পেয়ে যায়। লিউক যে তার ভেতরের এত বড় সত্য জেনে গিয়েছে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু চারপাশে সার্ভাইলেন্স ছিল, সবকিছু মনিটরিং করা হচ্ছিল, তাই সেখানে খোলাখুলি কিচ্ছু বলতে পারে না। শুধু এতটুকুই বলে যে এই বিষয়ে কথা বলার জন্য এই জায়গা ঠিক না। তারপর খুব দ্রুত সে লিউককে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। ওদিকে রাতের ডিউটিতে বেরিয়ে টিম প্রথমেই সোজা যায় অ্যানির টেন্ট হাউসের দিকে, কিন্তু আজ সেখানে গিয়ে সে অ্যানিকে দেখতে পায় না। আর তখন টেন্টের ভেতর উকি দিতেই তার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ অ্যানিকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে সে একদম হতবুদ্ধি হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কে এমন কাজ করতে পারে আর কেনই বা করবে, যদিও আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এর পেছনে রয়েছে কেট, কারণ টমি ভুল করে কেটের কাছে সেই মহিলার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে বলেছিল। এমনকি যে লিউক তাকে যে কিডন্যাপ করে এখানে আনা হলো এই খবরটাও কেটি জানতে পেরেছিল, কারণ কেটের সামনেই রেস্টুরেন্টে সে ভুল করে একটি প্লেট না ছুঁয়েই ফেলে দিয়েছিল। তবে যেহেতু এটি সিরিজ তাই অনেক বড়, ভিডিওটি ইতিমধ্যে অনেক বড় হয়ে গিয়েছে, তাই বাকি অংশ নেক্সট ভিডিওতে দেয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।